নমস্কার ভাই বোনেরা, আমার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাড়িতে মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তো আজকে আমরা জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এই টেক্সটির সেকেন্ড পার্টের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অ্যাক্টিভিটি 6-এ দেখো কী আছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর আনসার। মানে এখানে কিছু বিবৃতি দেওয়া আছে, সেগুলোর মধ্যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা সেটা আমাদের চিহ্নিত করতে হবে এবং উত্তরের সমর্থনে যুক্তি দিতে হবে। তো দেখো 1 নম্বরে কী আছে, ক্রেস্কোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি, যে মার্কনি ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন। তো আমরা যখন টেক্সট পড়ি তখন দেখেছিলাম যে ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন হচ্ছে জগদীশচন্দ্র বোস। তো সুতরাং এটা ফলস হবে। বি নম্বর দেখো কী আছে, মার্কনি গট দ্য প্যাটেন্সি রাইট ফর ওয়্যারলেস টেলিগ্রাফি, যে ওয়্যারলেস টেলিগ্রাফির যে স্বত্বাধিকার সেটা মার্কনি পেয়েছিলেন। তো এটা সত্য, আমরা দেখেছিলাম যে ইটালিয়ান এই বিজ্ঞানী যে মার্কনি তিনি ওয়্যারলেস টেলিগ্রাফির এই প্যাটেন্সি রাইট পেয়েছিলেন। সি নাম্বার দেখো, বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড ইন 1919, যে বোস 1919 খ্রিস্টাব্দে নাইটহুড পুরস্কার পেয়েছিলেন। তো আমরা দেখেছিলাম যে বোস 1917 খ্রিস্টাব্দে নাইটহুড পুরস্কার পেয়েছিলেন। ব্রিটিশরা তাকে পুরস্কার দিয়েছিল। তো সুতরাং এটা ফলস হবে। ডি নাম্বার দেখো, নো আদার বেঙ্গলি রাইটার হ্যাড রিটেন সায়েন্স ফিকশন বিফোর জেসি বোস, যে জেসি বোসের আগে আর কোনো বাঙালি লেখক এই কল্পবিজ্ঞান লেখেনি। তো এটা সত্য যে জেসি বোসই ছিলেন যে প্রথম কল্পবিজ্ঞানের লেখক। তো এগুলো সবগুলোই আমি এখানে করে দিয়েছি। এই লাইনগুলো সব টেক্সট থেকে খুঁজে নিয়ে লেখা হয়েছে। তোমরা পরীক্ষার সময় যদি এরকম আসে তাহলে টেক্সট থেকে খুঁজে নিয়ে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর অ্যাক্টিভিটি 7 দেখো কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস, যে নিচে স্টেটমেন্টগুলোকে পূরণ করতে হবে। তো এই নাম্বারে কী আছে, ক্রেস্কোগ্রাফ ইজ ইউজ টু, যে ক্রেস্কোগ্রাফ কী কাজে ব্যবহার করা হয় সেটা আমরা সবাই জানি, টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। তো এটা টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখে দেবে। বি নাম্বার দেখো, বোস প্রুভ দ্যাট প্ল্যান্টস আর, যে বোস প্রমাণ করেছিলেন যে গাছেরা কী করতে পারে, গাছেরাও মানুষের মতো ওই হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি, যে বাহ্যিক যে উদ্দীপক আছে সেগুলো মানুষের মতো তারাও সেগুলোর প্রতি হচ্ছে সংবেদনশীল। তাহলে আমরা কি লিখব, যে বোস প্রুভ দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস। এটাও তোমরা টেক্সটে পাবে, টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখবে। সি নাম্বার দেখো, ইন 1917 বোস ফাউন্ডেড, যে 1917 খ্রিস্টাব্দে বোস প্রতিষ্ঠা করেছিলেন। কী প্রতিষ্ঠা করেছিলেন? দ্য বোস ইনস্টিটিউট, ঠিক আছে? তো এটা লিখে দেবে। ডি নাম্বারটা দেখো, বোস ইনস্টিটিউট ওয়াজ ফাউন্ডেড ইন, যে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? ক্যালকাটায়, ঠিক আছে? তা ক্যালকাটা লিখে দেবে। এগুলো সবগুলোই তোমরা টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে পারবে। পরীক্ষার সময় যদি এগুলো আসে তাহলে তোমাদের প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে তোমরা লিখতে পারবে, এখানে মুখস্থ করা কিছু নেই। অ্যাক্টিভিটি এটি দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো উত্তর আমাদের লিখতে হবে। তো এই নাম্বার কী আছে, বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস, নেম এ সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট ইনভেন্টেড বাই জেসি বোস, যে বোস অনেক সংবেদনশীল যন্ত্র আবিষ্কার করেছিলেন। তো সেই সংবেদনশীল যন্ত্রগুলোর মধ্যে একটা লিখতে বলছে। হোয়াট ইজ ইটস ইউজ, মানে এর ব্যবহার কী সেটাও তোমাদের লিখতে হবে। বি নাম্বারে কী আছে, হোয়াট ডিড বোস প্রুভ বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্ল্যান্টস, যে বোস গাছেদের উপর পরীক্ষা করে কী প্রমাণ করেছিলেন সেটা তোমাদের লিখতে হবে। সি নাম্বারটা দেখো, ডু ইউ থিঙ্ক বোস ওয়াজ আনইন্টারেস্টেড অ্যাবাউট সিকিউরিং পেটেন্সি রাইট, হোয়াই, যে এটা বলছে তোমার কি মনে হয় যে পেটেন্টের সাহায্যে একচাটিয়া অধিকার পাওয়ার ব্যাপারে বোসের আগ্রহ ছিল না? যদি না থাকে তাহলে কেন ছিল না, ঠিক আছে? তো এটা লিখতে হবে। ডি নাম্বার দেখো কী আছে, হোয়াট আর দ্য ভেরিয়াস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স কনফার্ড অন বোস, যে বোসকে কী কী পুরস্কার এবং সম্মানে ভূষিত করা হয়েছিল। ই নাম্বার কী আছে, নেম সাম অফ হিজ বুকস অ্যান্ড পাবলিকেশন, যে তার কিছু বই ও প্রকাশনার নাম লিখতে বলা হয়েছে। তো এই কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। তো অ্যাক্টিভিটি 8-এর প্রশ্নগুলোর উত্তর আমি এখানে সবগুলো লিখে দিয়েছি, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। আর উত্তরগুলো তোমরা প্যাসেজেই পেয়ে যাবে, সেখান থেকে খুঁজে খুঁজে লেখার চেষ্টা করবে, মুখস্থ করার দরকার নেই।
অ্যাক্টিভিটি 9-এ যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজে যে অ্যাডভার্বগুলো ব্যবহার করা হয়েছে সেই অ্যাডভার্বগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো এটা করার আগে আমরা অ্যাডভার্ব জিনিসটা কি সেটা একটু ভালো করে বুঝে নিই। তো দেখো, অ্যাডভার্ব যাকে আমরা বাংলায় বলি ক্রিয়া বিশেষণ। তো অ্যাডভার্বটা কি? অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ মেনলি এ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। যে অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ বা পদ যা কী করে, যা প্রধানত কোনো ক্রিয়াপদ, বিশেষণ বা অন্য কোনো ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে। এছাড়াও অ্যাডভার্ব কী করতে পারে? বাট ইট ইজ অলসো ইউজ টু মডিফাই এ প্রিপোজিশন, এ কনজাংশন অর ইভেন এ ফুল সেন্টেন্স। যে এছাড়াও অ্যাডভার্ব ক্রিয়া, প্রিপোজিশন, কনজাংশন, এমনকি একটা পূর্ণ বাক্যকে কোয়ালিফাই করতে পারে, ঠিক আছে, বিশেষিত করতে পারে। যেমন দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি, যে বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটে। তো এই যে স্লোলি, কীভাবে হাঁটে, এই স্লোলি ওয়ার্ডটা সেটা বলে দিচ্ছি। তো স্লোলিটা এখানে ওয়াক্স যে ভার্বটা আছে সেটাকে বিশেষিত করছে, এর জন্য স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে দেখো, উৎপল ইজ আ ভেরি গুড বয়, যে উৎপল হচ্ছে খুব ভালো ছেলে। তো এই যে গুড যে অ্যাডজেক্টিভ আছে, কেমন ভালো বা কতটা ভালো সেটা বলে দিচ্ছে এই ভেরি ওয়ার্ডটা, এর জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ গুডকে কোয়ালিফাই করছে। তারপরটা দেখো, আই রাইট ভেরি কেয়ারফুলি। তো এখানে দেখো, আমি খুব যত্ন সহকারে লিখি। তাহলে কেমন করে লিখি? খুব যত্ন সহকারে। তো এই যে কেয়ারফুলি যে অ্যাডভার্বটা আছে সেটাকে ভেরি যে অ্যাডভার্বটা আছে সেটা বিশেষিত করছে, ঠিক আছে। তারপর দেখো, শি কেম রাইট থ্রু দ্য গার্ডেন, সে ঠিক বাগানের মধ্য দিয়ে এলো, ঠিক আছে। এই যে থ্রুটা হচ্ছে প্রিপোজিশন, আর রাইট ওয়ার্ডটা এই থ্রু প্রিপোজিশনের আগে বসে একে কোয়ালিফাই করছে, এর জন্য এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপরে দেখো, আই রেসপেক্ট হিম সিম্পলি বিকজ হি ইজ অনেস্ট, যে এখানে বিকজটা হচ্ছে কনজাংশন, এই বিকজকে কোয়ালিফাই করছে এই সিম্পলি অ্যাডভার্বটি, ঠিক আছে। যে আমি তাকে সাধারণত শ্রদ্ধা করি, কেন? কারণটা হচ্ছে সে সৎ। তো এই সিম্পলি ওয়ার্ডটা বিকজ এই কনজাংশনকে কোয়ালিফাই করছে, এর জন্য এটা অ্যাডভার্ব। তারপর দেখো, আনফর্চুনেটলি শি ফেল্ড ইন দ্য এক্সামিনেশন, যে দুর্ভাগ্যবশত সে পরীক্ষা ফেল করলো। এই যে আনফর্চুনেটলি যে ওয়ার্ডটা আছে সেটা পুরো বাক্যটাকে কোয়ালিফাই করছে, এই জন্য আনফর্চুনেটলিটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। তো দেখো, ব্যবহারের দিক থেকে অ্যাডভার্ব নানা রকমের হতে পারে। তো তোমাদের বইয়ে 6 ধরনের অ্যাডভার্ব দেওয়া আছে, সেগুলো কী কী? অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড এফেক্ট, অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। তো এই 6 ধরনের অ্যাডভার্ব আছে, এই 6 ধরনের অ্যাডভার্ব তোমাদের খুব ভালো করে শিখতে হবে। তো 1 নম্বর দেখো, অ্যাডভার্বস অফ টাইম, যে এই ধরনের অ্যাডভার্বগুলি কখন ব্যবহার করা হয়? এই ধরনের অ্যাডভার্বগুলি কাজের সময় নির্দেশ করে। যে বাক্যের ক্রিয়াপদকে যদি তুমি হোয়েন বা অ্যাট হোয়াট টাইম দিয়ে প্রশ্ন করো তাহলে খুব সহজে এই ধরনের অ্যাডভার্বগুলো পেয়ে যাবে। যেমন দেখো, হি স মি ইয়েস্টারডে, সে আমাকে গতকাল দেখেছিল। তো কখন দেখেছিল? যদি হোয়েন দিয়ে প্রশ্ন করো তাহলে ইয়েস্টারডে আসবে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। তো অ্যাডভার্বস অফ টাইমের কিছু উদাহরণ আমি এখানে নিচে দিয়ে দিলাম, তোমরা এগুলো একটু বাড়িতে ভালো করে দেখে নেবে। তারপর 2 নম্বরটা দেখো, অ্যাডভার্বস অফ প্লেস, যে এই ধরনের অ্যাডভার্বগুলি কী করবে? ক্রিয়ার স্থান নির্দেশ করবে। তো বাক্যের ক্রিয়াপদকে যদি হোয়ার দিয়ে প্রশ্ন করো তাহলে খুব সহজে এই ধরনের অ্যাডভার্বগুলো পেয়ে যাবে। যেমন দেখো, আ ম্যান ইজ সিটিং আউটসাইড, যে একটি মানুষ বাইরে বসে আছে, ঠিক আছে। তো হোয়ার দিয়ে যদি প্রশ্ন করো তাহলে উত্তরে আউটসাইড আসবে, তাহলে এটা অ্যাডভার্বস অফ প্লেস হবে। তো অ্যাডভার্বস অফ প্লেসের কিছু উদাহরণ আমি নিচে দিয়ে দিয়েছি, এগুলো তোমরা দেখে নেবে। 3 নম্বরটা দেখো, অ্যাডভার্বস অফ ম্যানার, যে এই ধরনের অ্যাডভার্বগুলি ক্রিয়ার ধরন নির্দেশ করে। বাক্যের ক্রিয়াপদকে যদি তুমি হাউ বা ইন হোয়াট ম্যানার দিয়ে প্রশ্ন করো তাহলে খুব সহজে এই ধরনের অ্যাডভার্বগুলি পেয়ে যাবে। আর সাধারণত এই ধরনের অ্যাডভার্বগুলির শেষে এলওয়াই যুক্ত থাকে, কিন্তু সব এলওয়াই যুক্ত ওয়ার্ডই কিন্তু এই ধরনের অ্যাডভার্ব হবে না, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের অ্যাডভার্বগুলোর সঙ্গে এলওয়াই যুক্ত থাকে। যেমন দেখো, দ্য বয় রিডস সাইলেন্টলি, বালকটি নিঃশব্দে পড়ে। তাই যে সাইলেন্টলি, নিঃশব্দে, কেমন করে? ইন হোয়াট ম্যানার বা হাউ দিয়ে প্রশ্ন করলে সাইলেন্টলি আসবে, তাহলে এটা অ্যাডভার্বস অফ ম্যানার হবে। তো অ্যাডভার্বস অফ ম্যানারের কিছু উদাহরণ আমি নিচে দিয়েছি, এগুলো তোমরা একটু বাড়িতে দেখে নেবে। 4 নম্বর দেখো, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, যে এই ধরনের অ্যাডভার্বগুলি কোনো কাজ কত ঘন ঘন বা কতবার ঘটছে তা নির্দেশ করে থাকে। যেমন দেখো,
হি অফেন কামস হিয়ার, সে প্রায়ই এখানে আসে। এই যে অফেন, প্রায়ই, তো এটা হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি হবে। তো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সিরও কিছু উদাহরণ আমি নিচে দিয়েছি, তোমরা এগুলো একটু দেখে নেবে। 5 নম্বর দেখো, অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড এফেক্ট, যে এই ধরনের অ্যাডভার্বগুলি কোনো কাজ কেন বা কী কারণে ঘটে তা নির্দেশ করে। ঠিক আছে, যেমন দেখো, হি ওয়াজ ইল সো হি কুড নট প্লে, যে সে অসুস্থ তাই সে খেলতে পারলো না। তাই কেন খেলতে পারলো না? কারণ সে অসুস্থ। তো এই যে সো যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্বের কয়েকটি উদাহরণ আমি এখানে দিয়ে দিলাম, যেমন হেন্স, দেয়ারফর, সো ইত্যাদি, এগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, তারপর দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্বস, যে এই অ্যাডভার্বগুলি প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। যেমন দেখো, হোয়েন উইল হি গো হোম, তো এইখানে হোয়েন, যে এটা WH ওয়ার্ড, ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো নিচে আমি ইন্টারোগেটিভ অ্যাডভার্বেরও কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছি, তোমরা এগুলো একটু দেখে নেবে। তো অ্যাডভার্বের উপরে আমি কিছু হোমওয়ার্কও দিয়ে দিলাম, এগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় অ্যাডভার্ব এগুলোর মধ্য থেকেই এইভাবেই আসবে, নিচে যেভাবে উদাহরণে দেওয়া আছে এইভাবেই আসবে। তোমরা এগুলো বাড়িতে খুব ভালো করে দেখে নেবে। তো অ্যাক্টিভিটি 9-এ সেই অ্যাডভার্বগুলোই আমাদের খুঁজে বের করতে বলছে। ঠিক আছে, তোমরা এখান থেকে অ্যাডভার্বগুলো খুঁজে বের করার চেষ্টা করবে। এখন অ্যাডভার্ব সম্পর্কে জানলে, সুতরাং আশা করা যায় যে তোমরা অ্যাডভার্বগুলো খুঁজে বের করতে পারবে। তো অ্যাক্টিভিটি 9-এ যে অ্যাডভার্বগুলো আছে সেগুলো আমি এখানে বের করে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, আগে নিজেরা করার চেষ্টা করবে, তারপরে এটা দেখে নেবে, তাহলে ভালো হবে। তাই অ্যাক্টিভিটি 9-এ যে আমরা অ্যাডভার্বগুলো পেয়েছি সেগুলো অ্যাক্টিভিটি 10-এ তাদের কাজের প্রকৃতি অনুযায়ী আমাদের এই ঘরে বসাতে হবে। তো এটাও আমি এখানে করে দিয়েছি, তোমরা একটু বাড়িতে দেখে নেবে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 11-এ দেখো যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ, অর্থাৎ একটা ডিগ্রিতে দেওয়া আছে, আমাদের অন্য একটা ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। তো ডিগ্রি পরিবর্তনের সময় মনে রাখবে যে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। আমরা যে ডিগ্রিতেই করি না কেন বাক্যের অর্থটা সেম থাকবে। তো এখানে দেখো কি আছে, প্ল্যান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিমেলস, যে উদ্ভিদেরা প্রাণীদের মতোই সংবেদনশীল। ঠিক আছে, তো এখানে কোন ডিগ্রিতে করতে বলছে? এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলছে। তো কম্পারেটিভ ডিগ্রিটাই আমি সংক্ষেপে লিখেছি CD। তো দেখো কম্পারেটিভ ডিগ্রিতে করলে কী হবে, অ্যানিমেলস আর নট মোর সেন্সিটিভ দ্যান প্ল্যান্টস, যে প্রাণীরা উদ্ভিদের চেয়ে বেশি সংবেদনশীল নয়। দেখো এখানে আমরা অ্যাডজেক্টিভের সঙ্গে অ্যাডজেক্টিভের আগে মোর ব্যবহার করেছি। তো কেন? যে ওয়ার্ডগুলোর সঙ্গে আর যোগ করা যাবে না সেই ওয়ার্ডগুলোর আগে কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের মোর বসাতে হবে। ঠিক আছে, অর্থাৎ টাইসিলেবেলিক ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের মোর বসাতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে। ঠিক আছে, এর জন্য এখানে মোর হয়েছে। তারপরটা দেখো, সিমলা ইজ কুলার দ্যান কলকাতা, যে সিমলা হচ্ছে কলকাতার চেয়ে বেশি শীতল বা ঠান্ডা। ঠিক আছে, তো এটা পজিটিভ ডিগ্রিতে করতে হবে। পজিটিভ ডিগ্রিটাই আমি সংক্ষেপে এখানে PD লিখেছি। তো পজিটিভ ডিগ্রিতে করলে কী হবে, দেখো কলকাতা ইজ নট সো কুল অ্যাজ সিমলা, যে কলকাতা সিমলার মতো অত ঠান্ডা না, অর্থটা সেম আছে। তারপর C নাম্বার দেখো, উমেশ যাদব ইজ দ্য ফাস্টেস্ট বলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, যে উমেশ যাদব হচ্ছে ভারতীয় ক্রিকেট টিমের সবচেয়ে দ্রুতগামী বলার। তো এটা কোন ডিগ্রিতে করতে হবে? এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের করতে হবে। তো কম্পারেটিভ ডিগ্রিতে করতে গেলে কীভাবে হবে, দেখো উমেশ যাদব ইজ ফাস্টার দ্যান এনি আদার বলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। ঠিক আছে, দেখো এখানে যে কম্পারেটিভ ডিগ্রিতে আছে অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যোগ হয়েছে, তারপরে দ্যান এনি আদার বসেছে। ঠিক আছে, তারপরে দেখো D নাম্বারটা কী আছে, ইশান্ত শর্মা ইজ টলার দ্যান এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার, এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে। তো সুপারলেটিভ ডিগ্রিতে করলে কী হবে, ইশান্ত শর্মা ইজ দ্য টলেস্ট অফ অল ইন্ডিয়ান ক্রিকেটার্স, যে ইশান্ত শর্মা হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের, সমস্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা। ঠিক আছে, তারপর E নাম্বার দেখো, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, তো এটা কোন ডিগ্রিতে করতে হবে? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তো কী হবে, যেহেতু বলছে যে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, তার মানে এর উপরে আর কোনো শৃঙ্গ নেই, এর জন্য আমাদের পজিটিভ ডিগ্রিতে এটা নো আদার দিয়ে শুরু হবে। তো কী হবে, নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড
ইজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। বুঝতে পারলে? তো এই কয়েকটা ডিগ্রি তোমরা বাড়িতে ভালো করে দেখবে, এগুলো বাড়িতে বারবার করার চেষ্টা করো, কারণ ডিগ্রি চেঞ্জ এবার পরীক্ষা থাকবেই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। গুড ডে টু ইউ।